পদ্ধতি চালু করা ভালো। তাদের মধ্যে কিন্তু আমরা নির্বাচনী কর্তৃত্ববাদ লক্ষ্য করেছি। 52 সব নিয়ে গেছে, 48 কিছু নেই। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি না এপ্রিলে হবে, এ নিয়ে এখনও আলোচনা বা নানা মত আছে রাজনৈতিক দলগুলোর মাঝে। যদিও ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় নতুন এক পদ্ধতি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এর বিপক্ষে, তবে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছে। সহজভাবে বললে বোঝায়, সংখ্যানুপাতিক অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর হলো এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। ধরা যাক, কোনো দল যদি মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে 30টি আসন পাবে। পিআর ব্যবস্থা বিভিন্ন ধরন আছে। যেমন ধরেন, একটি হলো যে পার্টি লিস্ট বা দল একটি তালিকা করে দিবে, তার মধ্যে আবার দু ধরনের আছে, একটা হলো ক্লোজ লিস্ট, একটা ওপেন লিস্ট। তার এছাড়াও রয়েছে হলো যেটাকে বলে মিক্সড কনস্টিটিউয়েন্সি পিআর সিস্টেম, এবং আরও রয়েছে হলো এসটিভি বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই বিষয়গুলো আছে, বা মাল্টিপল কনস্টিটিউয়েন্সির বিষয়গুলো এখানে আছে। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এতে করে সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি জয়ী হন। যে জেতে সে সব জেতে। এখন 51% ভোট পেয়ে একজন জিতলো, আর একজন 49% পেয়ে হেরে গেল। টোটাল ভোট কাউন্ট করলে দেখা গেল যে হয়তো একজন আসলেই 52 আর একজন 48। 52 সব নিয়ে গেছে, 48 কিছু নেই। সেই বিবেচনা থেকেই প্রথমত পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। এই নির্বাচনী ব্যবস্থায় জাতীয় সংসদের সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় না, ফলে সব ক্ষেত্রে মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে ক্ষমতা। পরম্পরায় যে দলগুলো ক্ষমতায় এসছে এবং তাদের মধ্যে কিন্তু আমরা নির্বাচনী কর্তৃত্ববাদ লক্ষ্য করেছি, এবং এটাকে বলা হচ্ছে উইনার টেক্স অল, যেটা বলি তারাই সব সুবিধা তারা ভোগ করবে, এবং পার্লামেন্টে তারাই যেভাবে চায় সেভাবেই লেজিসলেশন হবে, আইন প্রণয়ন সেভাবেই হবে, অন্যদেরকে সেভাবে গ্রাহ্য করা হয় না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ব থাকবে না। ছোট বড় সব দলের প্রার্থী সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। পিআর সিস্টেমে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সরকার হচ্ছে এক ধরনের সংখ্যালঘু সরকার, মানে হয়তো জোট সরকার বলতে পারেন, কোয়ালিশন গভর্নমেন্ট হলে কিন্তু সেটা দুর্বল সরকার হয়। ফলে সেখানে দেখা যায় ছোট দলগুলো কিং মেকার হয়ে যায় এবং বারবার সরকার পরিবর্তন হয়। এদেশে নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা গত এক দশক ধরে বিভিন্ন সময়ে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে সুপারিশ করে আসছিলেন। গণতন্ত্র চর্চার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও নেপাল সহ বিশ্বের 91টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। তবে রাজনৈতিক মেরুকরণ, জোট নির্ভর নির্বাচন এবং সামাজিক বাস্তবতায় বাংলাদেশে এই পদ্ধতি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে এই মুহূর্তে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা কঠিন। অনেকেই আবার মিশ্র পদ্ধতির কথা বললেও তা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হঠাৎ করে এটা পুরো সবগুলো আসনে পিআর পদ্ধতি চালু করার যৌক্তিকতা নেই, এটাকে ধাপে ধাপে করতে হবে, এবং এটা অবশ্যই সমঝোতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা করতে হবে। এবং আমার যেটা মনে হয় যে ধরনগুলো আছে পিআরে, তার মধ্যে পার্টি লিস্টের ওপেন ধরনটাই বা উন্মুক্ত ধরনটাই জনগণের কাছে বেশি বোধগম্য হতে পারে বলে আমার মনে হয়। 100 ভাগের ধরে প্রপোর্শন করতে হবে। সেখানে আমি করলাম কি, যে পুরা ভোটের হয়তো 10% করলাম, এটা প্রপোর্শনেট হলো না। এই জন্য এই পদ্ধতি হবে বলে আমার মনে হয় না। প্রয়োজনে পরীক্ষামূলকভাবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা যেতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। আমি এখনই মনে করি আপার হাউস যদি হতে পারে, তাহলে আপার হাউসে এই পিআর পদ্ধতি চালু করা ভালো, আর লোয়ার হাউসটা চালু করবার জন্য আমাদের আরও একটু বোধহয় অনুশীলন বা আলোচনা, একটা ক্যাম্পেইন করা দরকার, তারপরে করলে ভালো হবে। পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা যাই থাকুক না কেন, বিশ্লেষকরা একমত যে দীর্ঘমেয়াদী স্বৈরশাসন বা একনায়কতন্ত্র রোধে সমাধান হতে পারে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা।